আজ 28 জুলাই। গত 24 ঘন্টায় মধ্যপ্রাচ্যের আপডেট নিয়ে যদি আপনাদের একটু জানাই, প্রথমেই আসি সৌদি আরবে। আপনাদের যেমনটা বলেছিলাম, সৌদি আরবের সাথে হুতি আনসারুল্লাহ পাশাপাশি হচ্ছে। এদিক দিয়ে ইরাক থেকে ইরান সমর্থিত মিলিশিয়া বাহিনীর যে ধাপে ধাপে বিভিন্ন ধরনের আক্রমণ, পাল্টা আক্রমণের ঘটনা ঘটেছিল, সেইখানে ব্যাপক ধরনের একটা ক্ষতির সম্মুখীন হয়েছে সৌদি আরব। প্রথমে আসি ইজান যে শহরে আক্রমণটা হয়েছিল, আরামকোর যে তেল শোধনাগার কেন্দ্র, এখানে প্রায় প্রতিদিন 4 লক্ষ ব্যারেলের মতো তেল উৎপাদন হতো, যেটা সাময়িকভাবে বন্ধ। পাশাপাশি হচ্ছে আপনার আল কাইক একটা শহরে যে আক্রমণটা হয়েছিল তেল পরিশোধনাগার কেন্দ্রে, ওখানে প্রতিদিন 7 লক্ষ ব্যারেল তেল উৎপাদন হইতো, যেটার বিশাল একটা ইম্প্যাক্ট এখন পড়েছে, কারণ এই সাপ্লাই পুরাপুরি বন্ধ। 7 লক্ষ ব্যারেল, এটা কিন্তু বিশাল একটা অ্যামাউন্ট। তারপরে হচ্ছে যে বিষয়টা, এখানে প্রতিনিয়ত সৌদি আরবও এটার রিটালিয়েট করতেছে এবং হুতিরাও বিভিন্নভাবে এখানে ড্রোন হামলা চালাচ্ছে এবং চালানোর চেষ্টা করতেছে, সৌদি আরবও প্রতিহত করার চেষ্টা করতেছে। তো পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে সৌদি আরব এই মুহূর্তে তেল উৎপাদনের যে সংকট, এটা তীব্রভাবে অনুভব করতেছে। এবার আসি ওমানের ব্যাপারে। ওমান একটা অফিসিয়ালি প্রপোজাল পাঠিয়েছে ইরানের কাছে। কিসের প্রপোজাল? সেটা হচ্ছে স্ট্রেট অফ হরমুজ কিভাবে নিয়ন্ত্রিত হবে এই ব্যাপারে। তো এখানে উল্লেখযোগ্য যে বিষয়টা, সেটা হচ্ছে স্ট্রেট অফ হরমুজের যে নিয়ন্ত্রণের পদ্ধতিটা উঠে এসেছে, সেটা হচ্ছে মালাক্কা প্রণালীর মতো। মালাক্কা প্রণালীটা হচ্ছে মালয়েশিয়া, সিঙ্গাপুর এবং ইন্দোনেশিয়ার পাশ দিয়ে যাওয়া একটা প্রণালী, যেটার উপরে চীন অনেকাংশেই নির্ভরশীল। তো ওই প্রণালীতে মূলত ভলান্টারি ফি রাখা হয়। এটা কিসের জন্য রাখা হয়? বিভিন্ন ধরনের পরিবেশ সংরক্ষণের জন্য, পাশাপাশি হচ্ছে কোনো দুর্ঘটনা যদি ঘটে, এইখানে রেস্কিউ বাবদ যে খরচটা হয়, ওই ভলান্টারি ফিটা ওইখানে রাখা হয় মালাক্কা প্রণালীতে। তো ওমান যে কাজটা করছে, যে অফারটা দিছে ইরানকে, সেটা হচ্ছে মালাক্কা প্রণালীর আদলে। বিভিন্ন রিপোর্টে এটাই বলতেছে। ধরেন আরও অন্য জায়গায় যদি আমি ইজিপ্টের কথা ধরি, মিশরের কথা ধরি, ওদের যে সুয়েজ খাল রয়েছে, পাশাপাশি পানামাতে পানামা খাল রয়েছে, ওইটা কিন্তু ওই ধরনের ভলান্টারি না। প্রতিটা ট্যাঙ্কারের উপরে $3 লক্ষ, $4 লক্ষ, এক একটা ট্যাঙ্কারের বেদে এক এক ধরনের ফিজ ওরা নির্ধারণ করে থাকে। তো এখানে যে মডেলটা ওমান প্রপোজ করেছে ইরানকে, সেটা হচ্ছে একটা ভলান্টারি ফিজ। এখন দেখা যাক ইরান এটা কিভাবে রেসপন্স করে ওমানের এই প্রপোজালটাকে। তারপরে আসি নেতানিয়াহুর বর্তমান যে ওয়াশিংটনে ভিজিট চলতেছে, এটা নিয়ে একটু কথা বলি। অনেক রিপোর্টে বলা হচ্ছে হয়তোবা ওয়ার আবার শুরু হতে পারে, তবে এটা এখন যে পদক্ষেপটা হবে, এটা খুবই সতর্কমূলকভাবে। আপনারা জানেন যে ইসরায়েলের আর কিছুদিন পরে অক্টোবরের দিকে ওদের সংসদীয় নির্বাচন। তো সামনে যেহেতু নির্বাচন, এটা খুবই টেকনিক্যালি ওনারা এটা হ্যান্ডেল করবেন। পাশাপাশি হচ্ছে আমেরিকাতেও একটা নভেম্বরের দিকে নির্বাচন রয়েছে, মধ্যবর্তী একটা মিড টার্ম একটা নির্বাচন রয়েছে। তো দু জায়গাতেই যেহেতু একটা নির্বাচন রয়েছে, এইখানে তারা খুব টেকনিক্যালি এই বিষয়টাকে হ্যান্ডেল করবে। তারপরে আসে আপনার ক্যাসপিয়ান যে সাগর। আপনারা জানেন কিছুদিন আগে ইরানের একটা জাহাজে ইউক্রেন একটা হামলা চালায় এবং ওই জাহাজটাকে ধ্বংস করে দেয়। একজন নাবিক নিহত হয়, পাশাপাশি অনেকেই আহত হয়। এটা কিন্তু ইরান খুব কড়াভাবে হুমকি দিয়েছে। অনেকেই বলা শুরু করেছে ইরান হয়তোবা এটার রিটালিয়েট করবে, এটার একটা জবাব খুব শীঘ্রই দিবে। এটা হতে পারে 24 ঘন্টা বা 48 ঘন্টায় বা আরও পরে, কিন্তু এই জবাবটা ইরানের পক্ষ থেকে ইউক্রেনকে দেওয়া হবে। এবং ক্যাসপিয়ান সাগর এমন একটা অবস্থান যেখানে
চীন এবং রাশিয়ার যে ব্যবসা, ওই ব্যবসার সাথে কিন্তু এই সাগরের একটা বিশাল লিঙ্ক রয়েছে। তো এইখানে ইরানকে একটা চাপে ফেলানোর জন্যই প্রথম যে এই অ্যাটাকটা করা হয়েছিল। ভবিষ্যতে হয়তোবা এই ক্যাসপিয়ান সাগর কেন্দ্রিক বিভিন্ন ধরনের চাপে রাখতে পারে ইরানকে। এটা ইউক্রেনের মাধ্যমে হোক বা অন্য কোনো পরিস্থিতির মাধ্যমে হোক, তবে ইরানকে চাপে রাখার জন্য ক্যাসপিয়ান যে সাগরটা এইটা ব্যবহার করা হতে পারে। তো মোটামুটি এই হচ্ছে আজকের আপডেট। কথা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।